আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন, সেই মন্ত্রী পরিষদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী কে? কার প্রতি তারেক রহমান সাহেবের আপত্ত স্নেহ ভালোবাসা এবং তার যে ক্ষমতার ছায়া, প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ছায়া, সে ছায়াটি কোন মন্ত্রীর উপর সবচেয়ে বেশি? এবারে যে সংসদ, এখানে বহু নতুন মুখের যাকে বলা হয় অভ্যুদয় ঘটেছে। অনেকে সংসদ সদস্য হয়েছেন যাদের পরিচিতি হতে সময় লাগবে, নির্বাচনী এলাকার বাইরে হয়তো তাদের পরিচিতি নেই। আবার অনেকে যাকে বলা হয় মন্ত্রী হয়েছেন, তো মন্ত্রী হওয়ার পরে বয়সে একেবারেই তরুণ, তারপর অন্য দল থেকে এসেছেন, এরপর নিজের দলের মধ্যেও উল্লেখযোগ্য কোনো অবস্থানে ছিলেন না, কিন্তু বড় বড় মন্ত্রিত্ব পেয়েছেন। তো সেই ক্ষেত্রে পার্টির মধ্যে, দলের ভিতরে এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে এই কারণে যে বিএনপির দুঃসময়গুলোতে যারা বিএনপির ঝান্ডা তুলে ধরেছেন, রক্ত ঝরিয়েছেন, 17টা বছর ধরে জেল জুলুম হুলিয়ে খেটেছেন, কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের প্রতি তেলবাজি করেননি, কিন্তু তারেক রহমান সাহেবের প্রতি বেইমানি করেননি। বেগম জিয়ার বিরুদ্ধে কখনো যাননি, দলের বিরুদ্ধে কখনো যাননি। এরকম অসংখ্য মানুষ এইবার মন্ত্রিত্ব পাননি, আর তাদের মন্ত্রিত্ব না পাওয়ার কারণে পুরো বিএনপির মধ্যে যে রাজনীতির যে ভারসাম্য, সেই ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এবং এটা তারেক রহমান সাহেব আবার তাদেরকে ডেকে এনে মন্ত্রিত্ব দিলেও লাভ হবে না, ভারসাম্যটাই নষ্ট হয়ে গেছে। মির্জা আব্বাসের বাসায় কান্নার রোল, গয়েশ্বর বাবুর বাসায় হতাশা, জয়নাল আবেদিন ফারুক প্রবীণ নেতা, এরপর অ্যাডভোকেট জয়নাল আবেদিন বরিশালের যিনি সংসদ সদস্য হয়েছেন তিনি, মাহবুবউদ্দিন খোকন, তারপর অন্যান্য যারা আছেন, আলতাফ হোসেন চৌধুরী। আচ্ছা বলেন তো, এই মানুষগুলোর যে কন্ট্রিবিউশন দলের প্রতি, এবং মানে তারা যে পরিমাণ জুলুম অত্যাচার স্বীকার করেছেন, সে তুলনায় যারা মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন তাদের যদি ভূমিকা চিন্তা করেন, আপনার কাছে কেমন লাগবে বলেন? কিংবা ধরুন ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তো তাকে যদি মনোনয়ন না দেওয়া হতো এটা বেটার ছিল। মনোনয়ন না দিলে তিনি ঠিক ফজু পাগলা হিসেবে থাকতেন, কিন্তু তিনি যখন মনোনয়ন পেলে, নির্বাচিত হলেন, এখন পার্লামেন্টে যাবেন। এই পার্লামেন্টে ফজলুর রহমান সাহেবের সমপর্যায়ের লোক কয়জন আছেন? তার নাতির বয়সী, তার ছেলের বয়সী, তারা মন্ত্রী মহোদয় হয়ে সামনে ঘুরবেন। এটি গয়েশ্বর বাবু, মির্জা আব্বাস, অন্যান্য যারা আছেন তাদের জন্য যে কত বড় অবমাননাকর, এটি কিছু দৃশ্য আমি দেখেছি 2009 সনে, যখন ওবায়দুল কাদের মন্ত্রী হলেন না, শেখ সেলিম মন্ত্রী হলেন না, তারপর সুরঞ্জিত বাবু মন্ত্রী হলেন না, শেখ সেলিম মন্ত্রী হলেন না। ওই দৃশ্য, মানে তারা মন্ত্রী না হওয়ার পরে বঙ্গভবনে তাদের যে অভিব্যক্তি, তাদের যে বেদনা, এবং পরবর্তীতে আমরা যারা শেখ হাসিনার খুব কাছাকাছি ছিলাম, মানে আমাদেরকে দেখলে তারা যেভাবে আকুতি জানাতেন, কথা বলতেন, অসহায়ত্ব প্রকাশ করতেন, ও কথা মানে ওটা আমি কখনোই ভুলতে পারবো না। আওয়ামী লীগের যে পতন, আওয়ামী লীগের যে রাজনীতির ভারসাম্যহীনতা, এটা মূলত ওই যে আওয়ামী লীগের যে লোকগুলো মানে তাদেরকে অপমান করার কারণে। যদি তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাকে বলে দ্বিমত থাকতো, অমত থাকতো, তাদেরকে যাকে বলে মনোনয়ন দেওয়া উচিত ছিল না, দল থেকে বহিষ্কার করা যেত, যে এই কারণে আমি আপনাদেরকে বহিষ্কার করেছি। কিন্তু দলের ভিতরে রেখে প্রতিটা মুহূর্তে তাদের জীবনকে তছনছ করে দেওয়া, প্রতিটা মুহূর্তে তাদের অপমানকে স্মরণ করিয়ে দেওয়া, এর ফলে আওয়ামী লীগের যে ভারসাম্যটা নষ্ট হয়েছিল, কেউ কারো কথা শুনতো না,
কোনো নেতার প্রতি কারো শ্রদ্ধা ছিল না, কেউ কাউকে শেখ হাসিনা ছাড়ানো কাউকে পাত্তা দিত না। ঠিক একই অবস্থা এখন বিএনপিতে ঘটছে। এখন তারেক জিয়ার বাইরে কোনো নেতা নেই, উপরেও নাই নিচেও নেই। কোনো মন্ত্রীর এই যে যারা আসছেন এক সুতার ক্ষমতা নেই। যারা মন্ত্রী হয়েছেন তারা তো আগে কয়েকবার মন্ত্রী হয়েছেন, বা এদের সবাইকে তো মোরাললেস চিনি। মন্ত্রণালয় যারা চালাবেন, কিভাবে চালাবেন, এই জিনিসগুলো তো দেখা, চোখের সামনে দেখা। তাদের সাথে অনেক বড় বড় ঝানু ঝানু মন্ত্রী 1986 থেকে ঘনিষ্ঠভাবে দেখে আসছি। 8 বার 9 বার এমপি হয়েছেন। মানে এখন এরকম বড় বড় লোক রয়েছেন যাদেরকে যদি একটা টেলিফোন করি তারা কিন্তু কল ব্যাক করেন। আপনার সামনে যদি সেই দৃশ্য দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে এই মানুষ গোলাম মোল্লা রনিকে কল ব্যাক করেছে। এটা সম্পর্কের কারণে সেই সম্পর্কটা বজায় রেখেছে। ফলে ওই অভিজ্ঞতা থেকেই বলছি যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে তারেক রহমান সাহেবের যে ক্যাবিনেট গঠিত হয়েছে, একটা সিঙ্গেল ক্যাবিনেটের একজন সিঙ্গেল মেম্বার স্বতন্ত্রভাবে কোনো কাজ করতে পারবেন না। ফাইল নিয়ে আওয়ামী লীগ জমানাতে বগল দাবা করে সবাই যেভাবে ঘন্টার পর ঘন্টা শেখ হাসিনার কাছে বসে থাকতেন গণভবনে গিয়ে, যে এই ফাইলে স্বাক্ষর করব কি করব না, এমনও ঘটনা ঘটেছে একজন মন্ত্রী হয়তো 1 মাস চেষ্টা করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি। আর প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করতে মন্ত্রীদের সাহস ছিল না। এর ফলে প্রধানমন্ত্রী অপরিসীম ক্ষমতার অধিকারী হয়ে পড়েছিলেন। কিন্তু যোগ্য মন্ত্রী যারা হতেন, তোফায়েল সাহেব, আমর সাহেব, সুরঞ্জিত সেনগুপ্ত, তারা মানে প্রধানমন্ত্রীকে জানাতেন, বড় জোর টেলিফোন করতেন, কিন্তু ফাইলটা স্বাক্ষর করে ছেড়ে দিতেন। একই অবস্থা এখন এই জমানাতে যে মন্ত্রী পরিষদ হয়েছে, একটা সিঙ্গেল বিষয়ে স্বতন্ত্রভাবে স্বাক্ষর করার মতো সামর্থ্য, শক্তি, সাহস একজন মন্ত্রীর নেই। আমি এটা লিখে দিলাম, যদি কোনো মন্ত্রী বলতে পারে যে আমি যাকে বলা হয় হিম্মত রাখি, যে কোনো ফাইল স্বতন্ত্রভাবে স্বাক্ষর করব, তারেক রহমান সাহেবকে জানানোর কোনো প্রশ্ন আসে না, যত হাজার কোটি টাকার প্রজেক্ট হোক, আমি স্বাধীন। এই কথা যদি কেউ বলতে পারেন এই মন্ত্রণালয়ের, আমি ক্ষমা প্রার্থনা করব, যে আমার এই ভুলের জন্য আমি সরি বলবো। ফলে আপনি এই যে তারেক রহমান সাহেবকে যত সহজ দেখছেন, সরল দেখছেন, যত ইজি গোয়িং দেখছেন, এটা থাকবে না। তার মন্ত্রীরা যখন দুর্বল হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা লাইন দেবে, এবং ছোটোখাটো সমস্ত বিষয় তার অনুমতির প্রয়োজন হবে, এবং তার অনুমতি ছাড়া যখন কেউ সিদ্ধান্ত নিতে পারবে না, তখন সঙ্গত কারণে তিনি স্বৈরাচারী হয়ে পড়বেন। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য এই যে সকল লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এদের ব্যাকবোন থাকাটা, মানে মেরুদণ্ড থাকাটা সবচেয়ে শক্তিশালী বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি এই মন্ত্রণালয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা লাভ দিতে পারবেন, ঝাঁপ দিতে পারবেন, কথার ফুল ঝুড়ি ঝুরাতে পারবেন, আকাশ থেকে হুর নামিয়ে আনতে পারবেন, পরি নামিয়ে আনতে পারবেন, তারা ফেরেশতাদের সঙ্গে ফাইট করতে পারবেন, জিন ভূতের সঙ্গে লড়াই করতে পারবেন, বিশাল কিছু। কিন্তু মানে ছোট্ট একটা সাইন করার ক্ষেত্রে গিয়ে যখন বলবেন, তখন দেখবেন যে হাত পা থর থর করে কাঁপা শুরু করছে, যে আমি এটা নেতার সাথে কথা না বলে পারবো না। এটাই বাস্তবতা। এনিওয়ে, যেটা বলছিলাম যে এখানে অনেককে এবার মন্ত্রী করা হয়েছে, সারপ্রাইজিং, যারা একেবারে নিউ। যেমন দেখা গেল জুনায়েদ সাকি অন্য দলের। এখন জুনায়েদ সাকি কোনোদিন এমপি হবেন, তারপরে মন্ত্রী হবেন, আমি এই নির্বাচনের মানে তার মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি। এরা এবং তারা নিজেরাও রাজনীতি করেছে, বামধারা রাজনীতি করেছে, প্রথম আলো এদেরকে প্রমোট করেছে, তারপরে মানে এরা প্রথম আলোর বাই প্রোডাক্ট, প্রথম আলো প্রমোট করেছে। প্রথম আলো প্রমোট করার পর এই আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, সেই পলিসির মধ্যে হয়তো সার্টেন গ্রুপের সাথে যুক্ত হয়ে গেছে। এখন সে সেখান থেকে এমপি হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী হয়ে গেছে। এখন মন্ত্রী হওয়ার পরে সে কি মন্ত্রণালয় পাশে জানি না, বাট মানে সিদ্ধান্ত নিতে পারবেন না। আর তার কাছে, জুনায়েদ সাকির কাছে গয়েশ্বর বাবু, মির্জা আব্বাস খান কাদের জন্য যাবেন, উনি বলবেন যে আমি মানে এই গলায় ব্লেড চেপে, মানে আমি গলায় ছুরি চালাবো, আমার গলায় নিজে ব্লেড দেবো, কিন্তু আমি জুনায়েদ সাকির কাছে গিয়ে আমার এলাকার জন্য কোনো কাজের জন্য চাইতে পারবো না। মির্জা আব্বাস গিয়ে নুরুল হক নুরুর কাছে, তারপরে ববি হাজ্জাজের কাছে গিয়ে ধর্ণা ধরবেন, গয়েশ্বর বাবু ধর্ণা ধরবেন, আলতাফ হোসেন চৌধুরী নুরুল হক নুরুর কাছে গিয়ে, নুরু মাননীয় মন্ত্রী মহোদয়, আমি আপনার কাছে আসছি। এটা আলতাফ চৌধুরীর জন্য বিশ্বাস করেন কত বড় একটা ব্যাপার। কিন্তু
মন্ত্রী এলাকার সংসদ সদস্যকে তো যে কোনো কাজের জন্য মন্ত্রীর কাছে যেতে হয়। তার জন্য মন্ত্রীর যদি ওই ধরনের জৌলুস না থাকে, ওই ধরনের ব্যক্তিত্ব না থাকে, তাহলে অন্যান্য যারা সংসদ সদস্য তারা মন্ত্রীর কাছে যান না। আর মন্ত্রীর কাছে যদি এমপিরা না যান, তাহলে আমলারা বেশি যাবে, নিম্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা বেশি যাবে, নেতাকর্মীরা বেশি যাবে, এবং এর ফলে মন্ত্রী দুর্নীতিবাজ হয়ে পড়বে, কর্মহীন হয়ে পড়বে। আর মন্ত্রীর কাছে যদি ভালো ভালো এমপিরা না যান, তাহলে মন্ত্রীকে কখনো কোনো সচিব পাত্তা দেয় না, পাত্তাই দেবে না। মন্ত্রণালয়ের একটা ডিএসও পাত্তা দেবে না, এলাকার টিওনো ওসিও পাত্তা দেবে না। একজন মন্ত্রীর সম্মান নির্ভর করে যে সেই মন্ত্রীর কাছে কতজন সংসদ সদস্য যান, তার রুমে যান, আড্ডা দেন, চা খান, এর উপর নির্ভর করবে। দ্বিতীয়ত হলো যে এই সমাজের যারা মানে বুদ্ধিজীবী জ্ঞানীগুণী লোক রয়েছেন, এই সমস্ত লোকদের সাথে মন্ত্রী কেমন খাতির। মন্ত্রীর দরবারে যদি একজন ভালো সমাজের একজন লোক, যে ধান্দাবাজি না এরকম একটা লোক মন্ত্রীর সাথে দেখা করতেছেন, মন্ত্রীর বাসায় যাচ্ছেন, মন্ত্রী তার বাসায় যাচ্ছে, এটার উপর মন্ত্রীর মর্যাদা নির্ভর করবে। কিন্তু এখন আর যারা এখানে হয়েছেন, আমার কাছে এখন পর্যন্ত এদের লক্ষণ গত 17 বছর আমার কাছে আর যা হোক না কেন, মানে এদের কাছে বড় কোনো মানুষ গেছেন, বড় কোনো মানুষের সাথে এদের যোগাযোগ আছে, এরকম লক্ষণ আমি দেখিনি। ফলে ভবিষ্যৎ কি হবে খুব ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে, এটা রাতারাতি পরিবর্তন হবে না। এখন যেটা বলছিলাম যে এখানে বেশ কয়েকজন মন্ত্রী আছেন যাদের প্রতি জনাব তারেক রহমান সাহেবের অবারিত মানে দয়া, দাক্ষিণ্য, দোয়া, প্রেম, ভালোবাসা উপচে পড়েছে। যেমন ধরুন, শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এহসানুল হক মিলনকে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে দিয়েছেন ববি হাজ্জাজকে। আবার এখানে পুরো বিষয়টি তদারক করার জন্য তিনি মাহাদি আমিনকে দায়িত্ব দিয়েছেন। মাহাদি আমিন তার প্রিয় ভাজন, তার উপদেষ্টা। কাজেই শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজ হবে না, লিখে রাখেন। ববি হাজ্জাজও পারবে না, এহসানুল হক মিলনও পারবে না। মিলন সাহেব আরও 2-3টা লাভ দিতে পারবেন, তিনি আগের মতো হেলিকপ্টারও চলতে পারবেন না, তার কোনো কথা মন্ত্রণালয়ে হবে না। ফলে তিনি দেখবেন যে কি হয়ে যায়, মানে বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী হয়ে যাবেন তিনি। এর কারণ হলো এই মন্ত্রণালয়ে 3টি লেজ লাগিয়ে দেওয়া হয়েছে। ডক্টর এহসানুল হক মিলন তিনি নিজে, তারেক রহমান সাহেব তো আছেনই, তার সঙ্গে সঙ্গে ববি হাজ্জাজ আছে, ববি হাজ্জাজের সঙ্গে আবার মাহাদি আমিন আছে। এবং এই মন্ত্রণালয়ের নিয়ে যে কূটনামি হবে, প্রতিটি মুহূর্তে এই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে যেভাবে দৌড়াদৌড়ি হবে, কাজ করতে পারবে না। এইগুলো একটা। আরেকজন মন্ত্রী আছেন, রবিউল সাহেব আছেন, উনি ধানমন্ডি থেকে নির্বাচিত হয়েছেন। তো সেখানে আসলে রবিউলের সঙ্গে যদি আপনি নাসিরউদ্দিন অসীমের কথা চিন্তা করেন, আমরা তো সবাই জানতাম যে নাসিরউদ্দিন অসীম, তার শ্বশুর আব্দুল মান্নান সাহেব ঢাকা জেলা বিএনপির সভাপতি ছিলেন, মন্ত্রী ছিলেন, শেখ জিয়া পরিবারের খুব ঘনিষ্ঠ জন। আর একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অসীম সাহেব পড়তেন, লেখাপড়া করতেন, তখন থেকে একবারে ফ্রন্টিয়ার লাইনের ছাত্রদল করা নেতা, যথেষ্ট ধনী, ব্যারিস্টার, শিক্ষিত, মার্জিত। এবং তারেক রহমান সাহেবের যাদের সাথে তারেক রহমান সাহেবের উঠা বসা হয়, আমার কাছে মনে হচ্ছে ব্যারিস্টার অসীম সম্ভবত তারেক রহমান সাহেবের ক্লাসমেট। 83-তে অসীম সাহেব ম্যাট্রিক পাস করেছেন, তারেক রহমান সাহেব 83-তে ম্যাট্রিক পাস করেছেন। তো 83-তে ম্যাট্রিক পাস করেছেন, সেখানে অ্যানি সাহেব আছেন, তিনিও 83-তে ম্যাট্রিক পাস করেছেন। কিন্তু যদি পারিবারিক স্ট্যাটাস ধরেন, লেখাপড়ার মান ধরেন, সব দিকে বলেন, তাহলে একেবারে টপ অফ দ্য লেভেল হলো ব্যারিস্টার অসীম। তো ব্যারিস্টার অসীমের সাথে তো তার পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্ক বাদ দিয়ে কেন রবিউলকে দেওয়া হলো, নোবডি, কেউ এটা জিনিসটা বুঝতে পারছে না যে কেন এই ঘটনাটা ঘটলো। তারপরে আবার রবিউল সাহেবকে যেটা করা হলো, তাকে তিনটি মন্ত্রণালয় দেওয়া হলো, সেতু এবং যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক এবং সেতু, যেটা ওবায়দুল কাদের দেখতেন। তারপরে নৌপরিবহন, বন্দর সহ, চট্টগ্রাম বন্দর সহ, মংলা বন্দর, সমস্ত বন্দরগুলো, স্থল বন্দরগুলো যার আন্ডারে, নৌপরিবহন প্লাস ফেরিগুলো যার আন্ডারে, সেই শাহজাহান খান মন্ত্রী যেটা দেখতেন সেটা। এরপরে যেটা দেওয়া হলো সেটা হলো রেল। এখন রেল অনেক বড়, এবং এটার মধ্যে আবার কিন্তু যে মেট্রো রেলও আছে, এক্সপ্রেসওয়ে আছে। তো এই মুহূর্তে আসলে সরকারের যে রাজস্ব বাজেট, সেই বাজেটের অলমোস্ট 40% এই 3টি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। তো সেই মন্ত্রণালয়টি রবিউল সাহেবকে দেওয়া হয়েছে। এখন এই রবিউল সাহেবের সাথে
তারেক রহমান সাহেবের কি ঘনিষ্ঠতা রয়েছে। এটা নিয়ে বিএনপির মধ্যে যারা একেবারে ওনার একান্ত আপনজন তারাও অনেকটা সারপ্রাইজ যে কেন দেয়া হলো, কি করলো, কেন আমাদের প্রতি তারেক রহমান সাহেবের কি কোনো ভালোবাসা নেই, আমাদের কি তার চোখে পড়ে না, তিনি সব ভালোবাসা সব প্রেম কেন রবিউলকে দিলেন। এই যে দেখেন যে অনেকে মন্ত্রী হয়েছেন কিন্তু স্বস্তি পাচ্ছেন না যখনই রবিউলের দিকে তাকাচ্ছেন। আবার রবিউলের কি দোষ? রবিউলের তো কোনো দোষ নেই, তিনি বয়সে তরুণ, মানে আমাদের চেয়ে তো অনেক ছোট হবেন বয়সে। তারপরে রাজনীতিতে তার স্যাক্রিফাইস আছে ধানমন্ডি এলাকাতে, সব ঠিক আছে, কিন্তু তিনি তো আসলে এখানে জোরাজুরি করে মন্ত্রী হননি, তাকে তারেক রহমান সাহেব দিয়েছেন। কিন্তু সমস্ত সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই প্রতিটা মুহূর্তে তাকে হিংসা করছে, তার দিকে গোল গোল চোখের দিকে তাকাচ্ছে, এবং তাকে যেভাবে সামনে পিছনে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, তার পিছনে যেভাবে মিডিয়া লেগেছে বা লেলিয়ে দেওয়া হয়েছে, এই উত্তাপ মনে হচ্ছে না খুব বেশি দিন তিনি সহ্য করতে পারবেন। খুব বেশি দিন সহ্য করতে পারবেন না, কেননা রাজ ক্ষমতা এরকম জিনিস যে রাজা যদি কাউকে ভালোবাসেন সারা পৃথিবী তার শত্রু হয়ে যায়, সারা পৃথিবী তার শত্রু হয়ে যায়। ফলে ওনার প্রতি যে প্রধানমন্ত্রীর আশীর্বাদ পড়েছে, ওনাকে যে সবচেয়ে বেশি প্রিভিলেজ দিয়েছে, এর ক্যারিয়ার শেষ। সবার তিনি হিংসার পাত্র হবেন, এবং ভবিষ্যতে তিনি ভুল করার সম্ভাবনা খুব বেশি, এবং সামান্য ভুল করলে যদি তার মন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া হয় বা মন্ত্রণালয়গুলো তার হাত থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে এখন তার যতটুকু ক্ষমতা আছে বা সাধারণ রবিউল হিসাবে তিনি এমপি হওয়ার আগে এই গত 17 মাসে ধানমন্ডি এলাকাতে যে দাপট দেখিয়েছেন, এটাও তার থাকবে না যদি আজকে তার হাত থেকে একটি মন্ত্রণালয় নিয়ে অন্য কাউকে দেওয়া হয়। এরকম একটি ঘটনা কিন্তু ঘটে যাবে। এর বাইরে ওনার যারা আপনজন, নিকটজন, যাদেরকে তিনি খুব স্নেহ করতেন, যেমন মীর নাসির সাহেবের ছেলে মীর হেলাল, তাকে তিনি অসম্ভব স্নেহ করেন, ভালোবাসেন। তো তাকে তিনি মন্ত্রী বানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। শিক্ষিত ছেলে, ভদ্রলোকের ছেলে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি হয়তো তার এই যে তারেক রহমান সাহেবের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা বা শ্রদ্ধার বিনিময়ে তিনি এই দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার চট্টগ্রামের যারা বড় বড় নেতা, এখন সেই বড় বড় নেতাদের মধ্যে যে আঞ্চলিকতার দ্বন্দ্ব সংঘাত রয়েছে, সেটা কিন্তু তাকে ভোগাবে, যথেষ্ট ভোগাবে। তো সব মিলিয়ে এই যে মন্ত্রিপরিষদ গঠিত হলো, এই মন্ত্রিপরিষদ গঠনের ফলে যা বললাম, ফার্স্ট থিং হলো যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কতটা কি করতে পারবেন। দ্বিতীয়ত দলের অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তৃতীয়ত হলো যে মার্কিন ডিপ স্টেটের অনেক কারসাজি এখনো মন্ত্রিপরিষদের মধ্যে আছে, বিশেষ করে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার কারণে এখানে অনেক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তো এই সকল কারণে সরকারের যে কর্মকাণ্ড, মন্ত্রিপরিষদের যে কর্মকাণ্ড, এগুলো বাধাগ্রস্ত হবে। আর সেই বাধাগ্রস্ত যদি হয় তাহলে সরকারের জন্য কি খুব ভালো হবে? মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।